তো আজকে যে চ্যাপ্টারটা করাবো, মানে চ্যাপ্টারটা যদিও আমার কাছে যারা অফলাইন ক্লাস করছিস তারা জেনে গেছিস বা করে ফেলেছিস অলরেডি, সেটা শতকরা মানে পার্সেন্টেজ চ্যাপ্টার। তো পার্সেন্টেজ চ্যাপ্টারের 3টে পার্টিকুলার অঙ্ক আছে, খুব ইম্পর্টেন্ট। তো সেই 3টে অঙ্ক আমি আলাদা করে আজকে এক্সপ্লেন করছি, ঠিক আছে? তো প্রথম অঙ্কটা কোনটা? প্রথম অঙ্কটা আমি দেখাচ্ছি। তার সাম নাম্বার 16 বলেছে যে একটা স্কুলে রেজাল্ট আউট হয়েছে। এখন রেজাল্ট আউট হওয়ার পরে একজন কোনো টিচার মনে কর গেলেন, গিয়ে জিজ্ঞাসা করছেন যে তোমাদের মধ্যে কে কে ইংলিশে পাস করেছে। পাস করা দিয়েই বলছে, ঠিক আছে, হায়েস্ট পাওয়া দিয়ে বোঝাচ্ছি না। আমি বললাম যে কে কে ইংলিশে পাস করেছে, কয়েকজন হাত তুললো। তারপরে আমি বললাম তোমাদের মধ্যে কে কে ম্যাথামেটিক্সে পাস করেছে, কয়েকজন হাত তুললো। এবার আমি বললাম যারা যারা পাস করেছে না, আমি তাদেরকে পুরস্কৃত করবো বা তাদেরকে আমি টিকটিক লজেন্স খাওয়াবো, মিষ্টি খাওয়াবো। তো তাদেরকে আমি মিষ্টি খাওয়াবো, ঠিক আছে? তো আমি কি করলাম, আমি তাদেরকে নিয়ে গেলাম এখন দোকানেতে। এবার প্রবলেম হচ্ছে কোথায়, এদের মধ্যে কিন্তু এমন স্টুডেন্টও থাকতে পারে যে কিন্তু দুটো সাবজেক্টেই পাস করেছে, মানে ইংলিশেও পাস করেছে আবার অঙ্কেও পাস করেছে। তাহলে সেক্ষেত্রে তাদেরকে নিয়ে কী হবে বা তাদের কাউন্টিংটা কী হবে? তো তাদের কাউন্টিংটা কী হবে দেখার জন্য আমি একটু অঙ্কটা বোঝাচ্ছি, ভালো করে দেখে একবার। এখন মনে কর ক্লাসে এই 10 জন রয়েছে। এখন এই 10 জনের মধ্যে আমি যখন জিজ্ঞাসা করলাম যে তোদের মধ্যে কে কে ইংলিশে পাস করেছিস রে, বলে এ হাত তুললো, এ ধর হাত তুললো, এ ধর হাত তুলেছে, এ হাত তুলেছে, এ হাত তুলেছে, এরা ইংলিশে পাস করেছে, ঠিক আছে? তো এবার আমি যখন বললাম যে তোদের মধ্যে কে কে অঙ্কে পাস করেছিস, তখন এ ধর হাত তুলেছে, এ ধর হাত তুলেছে, এ হাত তুলেছে, এ হাত তুললো, এও হাত তুললো। খেয়াল করে দেখ, আমি যদি এখন শুধুমাত্র কাউন্ট করি যে কতজন ইংলিশে এবং কতজন অঙ্কে পাস করেছে, তাদেরকে আমি লজেন্স খাওয়াবো বা রসগোল্লা খাওয়াবো, তাহলে কতগুলো রসগোল্লা কিনতে হবে? যতজন হাত তুলেছে ততজন। তাই যদি হয়ে থাকে তাহলে হিসেব মতো খেয়াল করতো, এর একটা হাত উঠেছে, এর একটা হাত উঠেছে, এই ব্লু, এই ব্লু, এই ব্লু, যারা ইংলিশে পাস করেছিল কতগুলো হাত উঠলো? একটা, দুটো, তিনটে, চারটে, 5টা হাত উঠেছে, ঠিক? এবার আমি বললাম যে কে কে অঙ্কে পাস করেছে, একটা হাত উঠলো, দুটো, তিনটে, চারটে, 5টা, তাহলে 5 5-এ 10টা। আমি বললাম বাহ, ক্লাসে 10 জন ছিল, 10 জনই সব কটা সাবজেক্টে পাস করে গেছে, মানে কেউ কোনো না কোনো সাবজেক্টে পাস করে গেছে, ইদার ম্যাথামেটিক্স অর ইংলিশ পাস করে গেছে। তাই কি? ভালো করে খেয়াল কর, আমি অ্যাকচুয়ালি কিন্তু প্রপার কাউন্ট পাচ্ছি না। বল কেন? তার কারণ হচ্ছে এদের মধ্যে এরকম স্টুডেন্ট আছে যে ইংলিশে অ্যাজ ওয়েল অ্যাজ ম্যাথামেটিক্সও পাস করেছে। তো আমি অ্যাকচুয়ালি সেই ক্যান্ডিডেটগুলোকে দুবার করে কাউন্ট করে ফেলছি। খেয়াল করে দেখ, এই যে ছেলেটি, এই যে মেয়েটি, এরা যে দুজন আছে, এরা দুজন কিন্তু ইংলিশও পাস করেছে আবার অঙ্কেতেও পাস করেছে। তাহলে একে আমি অ্যাকচুয়ালি দুবার কাউন্ট করেছি। যখন আমি বলেছিলাম যে কে কে শুধুমাত্র ইংলিশে পাস করেছিস, কে কে ইংলিশে পাস করেছিস, 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন হাত তুলেছিল, 5 জন কাউন্ট করলাম, ঠিক আছে, 5 জন মানে ইংলিশে পাস করেছে। তারপরে আমি বলছি কে কে এবার অঙ্কে পাস করেছে, হাত তুলতে একটু, এ হাত তুললো, এ হাত তুললো, এ হাত তুললো, এই ছেলেটি হাত তুললো, এই মেয়েটিও হাত তুললো। তখন কাউন্ট করলাম 1 2 3 4 5, তাহলে 5 জন। 10 জন কি আদৌ সব কটা, মানে কেউ না কেউ কোনো না কোনো সাবজেক্টে পাস করেছে? না, এই ছেলেটি এবং এই মেয়েটিকে আমি দুবার কাউন্ট করে ফেলেছি। তাহলে অ্যাকচুয়ালি কতজনকে আমাকে আসলে রসগোল্লা খাওয়াতে হবে, এটা কি করে আমি কাউন্ট করব? খুব এবার মন দিয়ে বলছি। ইংলিশে পাস করেছে 5 জন, অঙ্কে পাস করেছে 5 জন, হিসেব যা বলছে এখানে। কিন্তু এদের মধ্যে 2 জন আছে এমন, যেই 2 জন দুটো সাবজেক্টেই পাস করেছে। এই 2 জন কিন্তু দুটো সাবজেক্টেই পাস করেছে, মানে ইংলিশও পাস করেছে অ্যাজ ওয়েল অ্যাজ অঙ্কেও পাস করেছে। তো এখন আমি যেটা করব, সেই যে 2 জন যে কিনা দুটো সাবজেক্টেই পাস করেছে, ছেলেটি এবং মেয়েটি, সেই 2 জনকে কী করে ক্যালকুলেট করাবো? এটা কিন্তু ইংলিশে পাস করা ছেলে সংখ্যা, এটা কিন্তু ম্যাথামেটিক্সে পাস করা স্টুডেন্ট সংখ্যা, এটা হচ্ছে দুটো সাবজেক্টেই পাস করা স্টুডেন্ট সংখ্যা। তো এখন আমি কি করছি, এই 5 থেকে এই যে 2 জন দুটো সাবজেক্টেই পাস করেছে তাকে বাদ দিলাম, মানে দুটো উভয় সাবজেক্টে পাস করা স্টুডেন্ট সংখ্যাটা বাদ দিলাম, পেলাম 3। এই 5 থেকে এই 2টাকে বাদ দিলাম, পেলাম 3। এবার কাউন্ট কর, 3 + 3 6 + 2 8, মানে এরা কারা? এই 3 জন কারা? দেখ, 5 জন কিন্তু ইংলিশে পাস করেছিল, তার মধ্যে 2 জন
আবার অঙ্কেতেও পাস করেছিল, মানে একটি ছেলে এবং একটি মেয়ে ছিল যে ইংলিশে এবং অঙ্কতে দুটো সাবজেক্টে পাস করেছে, তাহলে অঙ্কতেও পাস করেছিল। তাহলে 5 থেকে 2 যদি মাইনাস করে দিই, এই দুজনকে যদি বাদ দিয়ে দিই, তাহলে বাকি যে 3জন পড়ে থাকে তারা কারা? তারা হলো শুধু শুধু অনলি শুধু ইংলিশে পাস করেছে, অনলি ইংলিশে পাস করেছে। ঠিক কি ঠিক না? আবার খেয়াল কর, 5 জন আমার অঙ্কে পাস করেছিল টোটাল, তার মধ্যে 2 জন ক্যান্ডিডেট এত ভালো ছিল যে কিনা দেখ এই যে 2 জন এ তো অঙ্কেতে পাস করেছে, লাল কালি দেখতে পাচ্ছি, আবার দেখ রেড ইঙ্ক দিয়েও চেক করে দেয়, এটা কিন্তু আবার ইংলিশেও পাস করেছে এই 2 জন। তাহলে সেই 2 জনকে যদি বাদ দিয়ে দিই, তাহলে বাকি যে 3 জন পড়ে থাকে সেই 3 জন কারা? তারা হলো শুধুমাত্র অঙ্কে পাস করেছে, শুধু ইংলিশে পাস করেছে, শুধু অঙ্কে পাস করেছে, সেই ভালো ছেলে এবং মেয়েটি যে দুটোতেই পাস করেছে। তাহলে আখেরে কোনো না কোনো সাবজেক্টে অর দুটো সাবজেক্টে পাস করা স্টুডেন্ট সংখ্যা কত হলো? 3 + 3 + 2 দ্যাট ইজ 8। চেক কর, 1 2 3 4 5 6 7 8। দেখতে পেলি এই যে 8 জন হলো, এই 8 জন ইদার ইংলিশে পাস করেছে, অর অঙ্কে পাস করেছে, অর দুটো সাবজেক্টে পাস করেছে। তাহলে এই 8 জনকে আমি রসগোল্লা খাওয়াবো। তাহলে হিসেব বলছে পরিষ্কার। এবার এই 2 জন তাহলে কারা? দেখ, যদি বলতাম ইংলিশে পাস করেছিস, বললো স্যার আমি তো হাত তুলিনি। ইংলিশে পাস করেছিস? স্যার আমিও তো হাত তুলিনি। তুই অঙ্কে পাস করেছিস নাকি? না স্যার হাত তুলতে পারিনি। স্যার তুই অঙ্ক পাস করেছিস? বলছে না আমি হাত তুলিনি। তাহলে এই 2 জন না তো ইংলিশে পাস করেছে, না তো অঙ্কে পাস করেছে, তার মানে উভয় বিষয়তেই ফেল করেছে। দেখ, পাস করা ছেলে হয় ইংলিশ অথবা অঙ্ক অর দুটো সাবজেক্ট মিলে পাস করার ঘরে আছে এই 8 জন, যাদের কিনা আমি রসগোল্লা খাওয়াবো বলেছি। ঠিক কি ঠিক না? পুরো ক্লাসে কতজন আছে? 10 জন আছে। তাহলে এই টোটাল 10 জন থেকে এই 8 জন যদি মাইনাস করে দিই, তাহলে আমি কি পাবো? সেই 2 জন, যে 2 জন না তো ইংলিশে পাস করেছে, না তো অঙ্কে পাস করেছে, তার মানে উভয় বিষয় ফেল করেছে। বুঝতে পারা গেল ব্যাপারটা? তার মানে উভয় বিষয় ফেল করেছে। তাহলে এই 2 জন হচ্ছে উভয় বিষয় ফেল করা। তো এই যে ব্যাপারটা আমি কি করলাম, মানে ইংলিশে পাস করা থেকে উভয় বিষয় পাস করাটা মাইনাস করলে শুধু ইংলিশ পাওয়া যাচ্ছে। ম্যাথামেটিক্সে পাস করা থেকে উভয় বিষয় পাস করা, বোথ সাবজেক্টে পাস করাটাকে মাইনাস করলে শুধু ম্যাথামেটিক্সে পাস করা পাওয়া যাচ্ছে। আর তাছাড়া উভয় সাবজেক্টে বা বোথ সাবজেক্টে পাস করা স্টুডেন্ট সংখ্যা যে যোগ করা হয়, যোগ করে টোটাল থেকে যদি মাইনাস করে দেওয়া হয়, তাহলে পাবো ঠিক উল্টোটা, দ্যাট ইজ সেই সব স্টুডেন্টগুলো যারা দুটো সাবজেক্টেই ফেল করেছে। বুঝতে পারা গেল ব্যাপারটা? বাংলায় পাস করেছে 85%, ঠিক তো? Passed in Bengali 85%। অঙ্কে পাস করেছে 60%, passed in mathematics 65%। উভয় বিষয় পাস করেছে, মাই মিস্টেক, এটা ছিল 70%, সরি, এটা 70%। উভয় বিষয় পাস করেছে 65%, passed in both the subjects 65%। নাও আমি কি করেছিলাম? মাইনাস করেছিলাম, মনে পড়ছে ব্যাপারটা? তাহলে এবং একটা অনলি বলে শব্দ ইউজ করেছিলাম। তাহলে শুধু বাংলায় পাস করেছে, পাস্ট অনলি, ঠিক আছে, অনলি ইন বেঙ্গলি এই শুধুটা মাথায় রাখিস কিন্তু, হ্যাঁ, 85 minus 65%, that is 20%। এটা শুধু বাংলায় পাস করেছে, শুধু
অঙ্কে পাস করেছে ফার্স্ট অনলি, মাইন্ড ইট, অনলি ইন ম্যাথমেটিক্স, অঙ্কে পাস করেছিল 70%, উভয় বিষয় বা বোথ সাবজেক্টে, মানে পাসড ইন ম্যাথমেটিক্স 70%, বাট পাসড ইন বোথ দ্য সাবজেক্টস 65%, মানে দুটো সাবজেক্টে পাস করেছিল 65%, মানে 70 জনের মধ্যে 65 জন স্টুডেন্ট এমন যারা কিনা অ্যাজ ওয়েল এস বাংলাতেও পাস করেছে। তাহলে বাংলায় পাস করেনি কিন্তু শুধু অঙ্কে পাস করেছে, সেটা কত? 70 মাইনাস 65%, বোঝাতে পারছি ব্যাপারটা? 70% অঙ্কে পাস করেছে, 65% এদের মধ্যেই 65 জন আবার বাংলাতেও পাস করেছে। তাহলে বাকি 5 জন তারা কারা? বাকি 5 জন যারা শুধু অঙ্কে পাস করেছে কিন্তু বাংলায় পাস করেনি। তাহলে শুধু অঙ্কে পাস করেছে, পাসড অনলি ইন ম্যাথমেটিক্স 70 মাইনাস 65%, দ্যাট ইজ 5%। তাহলে এটা শুধু অঙ্কে। তাহলে দেখ, শুধু বাংলা 20%, শুধু বাংলা 20%, শুধু অঙ্ক 5%, বোথ দ্য সাবজেক্টস 65%। তাহলে পাশের দলে কারা কারা আছে, মানে পাস করেছে আলটিমেটলি কারা কারা? এ পাস করেছে বাংলায়, এ পাস করেছে অঙ্কে, এই 65% দুটো সাবজেক্টেই। তাহলে পাশের দলে এ আছে, এ আছে আর এ আছে, হ্যাঁ কি না? তাহলে সুতরাং কোনো না কোনো বিষয় এবং উভয় বিষয় পাস করে। এটা ইংলিশ ভার্সন লিখে নে, পাস ইদার ইন বেঙ্গলি or in English, either in Bengali or in mathematics or in both the subjects, either in Bengali or in mathematics or both the subjects. 20 plus 5 plus 65, হ্যাঁ কি না? That is 90%. তাহলে 90% স্টুডেন্টস পাশের দলে আছে, হয় বাংলায় অর অঙ্ক অর বোথ দ্য সাবজেক্টসে। তাহলে 90% যদি পাশের দলে থাকে, তাহলে বাকি যে 10%, আমি তো 100% ধরে নিই টোটালটা, তাহলে বাকি যে 10% তারা কারা? তারা না তো বাংলায় পাস করেছে, না তো অঙ্কে পাস করেছে, আর না উভয় বিষয় পাস করেছে। তাহলে পাশের কোনো নামগন্ধই নেই তাদের গায়েতে, পাশের কোনো ইচ্ছাই নেই। তাহলে তারা কারা? তারা উভয় বিষয় ফেল করেছে। তাহলে সুতরাং উভয় বিষয় ফেল করেছে 100 minus 90, that is 10%. So finally আমি সবকটা পার্সেন্টেজ পেয়ে গেছি। শুধু বাংলা পেয়ে গেছি 20%, শুধু অঙ্ক পেয়ে গেছি 5%, আবার বোথ দ্য সাবজেক্ট আবার উভয় বিষয় ফেল করা 10%, সবকটা পার্সেন্টেজ আমি পেয়ে গেছি, তাই তো? এখন সবকটা পার্সেন্টেজ যদি পেয়ে গিয়ে থাকি আর টোটাল স্টুডেন্টস বলেছে আমার 120, 120, তাহলে আমি কি খুব সহজে ক্যালকুলেট করে এখন মানে 120 বা 120 সময় প্রত্যেক কটা পার্সেন্টেজ ক্যালকুলেট করে আমি কি কোন সাবজেক্টে কে পাস করেছে, কত সংখ্যক কে ফেল করেছে বার করে নিতে পারবো না? খুব সহজে পারবো। টোটাল সংখ্যা দেওয়া হচ্ছে দেখ 120। এখন এক নম্বর প্রশ্ন কি করে বলেছে যে এখানে যদিও পাস ফেল দিয়ে বলেন, এখানে এ প্লাস দিয়ে বলেছে যে উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে কত? 65%, রাইট? উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে। আমি একটু ভুল লিখেছি, পাস উভয় বিষয় এ প্লাস হবে, পাসগুলো সব এ প্লাস হবে, হ্যাঁ? একটু কাইন্ডলি মানে ঠিক করে নিস, যেগুলো যেখানে যেখানে পাস লিখেছি সেগুলো এ প্লাস হবে, আর উভয় ফেলের জায়গায় লিখবি এ প্লাস পাইনি। পরিষ্কার? আমি আর এটা মুছে করছি না, সময় নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, এক নম্বর উভয় বিষয় পাস করেছে, উভয় বিষয় পাস করেছে 65%, তাই তো? বা এ প্লাস পেয়েছে। তাহলে 120 তো মোট স্টুডেন্ট সংখ্যা, 120 হয়েছে মোট স্টুডেন্ট সংখ্যা। তাহলে 120কে যদি আমি এখন 65% দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে আমি কী পাবো? উভয় বিষয়ে কতজন এ প্লাস পেয়েছে পেয়ে যাবো, রাইট? তারপরে 2 নম্বর প্রশ্নটা কি বলেছে দেখ, উভয় বিষয় এ শুধু বাংলায় এ প্লাস পেয়েছে, শুধু বাংলায়, অনলি ইন বেঙ্গলি, এই যে শুধু বাংলায় পাস করেছে, এইটা এ প্লাস মানে তো এ প্লাস পাওয়া। তাহলে শুধু বাংলায় এ প্লাস পেয়েছে 120, 120 ইন্টু 20%, 20% মানে কি 20/100, 20% মানে কি 20/100। তাহলে 120 20/100 করলে আমি পেয়ে যাবো বেঙ্গলিতে কতজন এ প্লাস পেয়েছে। নাম্বার 3 কি বলেছে? শুধু অঙ্কে এ প্লাস পেয়েছে, শুধু অঙ্কে কত? 5%, তাই তো? তাহলে 120কে 5% মানে 5/100 দিয়ে মাল্টিপ্লাই করবো, শুধু অঙ্ক পেয়ে যাবো। এবং লাস্ট যেটার জন্য এতটা পরিশ্রম করা, লাস্ট কোনটা দেওয়া আছে? লাস্ট দেওয়া আছে উভয় বিষয় এ প্লাস পায়নি।
যেটাকে আমি ফেল করা দিয়ে বোঝাচ্ছিলাম। উভয় বিষয় এ প্লাস পাইনি, অ্যাকচুয়ালি ফেল করা শব্দটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, তো এটা ব্যবহার করা উচিত নয়। মানে আমাদের অলওয়েজ পজিটিভ থাকা দরকার, সেই কারণে ওরা এ প্লাস আর এ প্লাস পাইনি দিয়ে বুঝিয়েছে। কোনো এক সময় অঙ্কটা পাস ফেল দেওয়া ছিল। এনিওয়ে, তো উভয় বিষয় এ প্লাস পাইনি কতজন, সেটা হচ্ছে এইটা, মানে উভয় বিষয় ফেল করেছে, যেটাই বার করেছি। উভয় বিষয় ফেল করেছে 10%, উভয় বিষয় ফেল করেছে 10%। তাহলে 120কে 10% দিয়ে মাল্টিপ্লাই করবো, আমি পেয়ে যাবো উভয় বিষয় পাস ফেল করা স্টুডেন্ট সংখ্যাটা। তো আমি 1 by 1 এখানে করে দেখাচ্ছি। আমার এই বোর্ডটা পুরনো হয়ে গেছে, মানে এটা পুরনো বোর্ড, তোদের জন্য এখন বার করলাম এই বোর্ডটাকে, কিন্তু ভালো একটা বোর্ড সেন্টারে আমার রয়ে গেছে, পরের দিনে সেটাকে নিয়ে চলে আসবো। তো নাম্বার 1, উভয় বিষয় এ প্লাস পেয়েছে, গট A plus in both the subjects, 120 into 65 by 100, ঠিক আছে। 0 0 এলিমিনেট করলাম, 2 6 যা, 2 5 যা, 5 13 যা। নাম্বার 2, শুধু বাংলায়, শুধু বাংলায় এ প্লাস পেয়েছে, গট এ প্লাস অনলি ইন বেঙ্গলি। শুধু বাংলায় 20% ছিল, মনে করে দেয়। তো এই 20%টা আমি 120 দিয়ে মাল্টিপ্লাই করছি, ওকে। তাহলে 120 ইন্টু 20/100, তিন নম্বর, শুধু অঙ্কে একটা দিয়েই করে দিচ্ছে আমি। এ প্লাস পেয়েছে অনলি ইন ম্যাথামেটিক্স, গট, লিখে দিস তলাটায়, 5% ছিল তো, 120 ইন্টু 5/100। তাহলে এখান থেকে দেখ 0 0 এলিমিনেটেড হয়েছে, এখানে 2 6 যা, 2 5 যা, অ্যান্ড 5 5 এলিমিনেট হয়ে যাচ্ছে। তাহলে 6 জন। আর উভয় বিষয়ে এ প্লাস পাইনি, মানে যেটা আমি ফেল দিয়ে বাদ, into 10 by 100, that is 12 জন। বুঝতে পারা গেল ব্যাপারটা? একদম খুব পরিষ্কার করে শুধু মনে রাখবি, বোথ সাবজেক্টে বা দুটো সাবজেক্টে দুটো বিষয় যখন যেটা থাকবে সেটাকে ওটাকে বিয়োগ করবি, ওটা থেকে বিয়োগ করলে তুই শুধু বাংলা, শুধু ইংলিশ, এরকম শুধু অনলি ব্যাপারটা পেয়ে যাবি, এবং অনলি পেয়ে যাবি। তারপর টোটাল মানে অনলিগুলোকে অ্যান্ড বোথটাকে টোটাল যোগ করবি, যোগ করে টোটালটা থেকে মাইনাস যদি করে দিস, তাহলে তুই পাবি মানে ঠিক উল্টোটা, রিভার্সটা, যে উভয় বিষয়ই ফেল করেনি, মানে সরি, উভয় বিষয়ে ফেল করেছে বা উভয় বিষয়ে এ প্লাস পায়নি। বুঝতে পারা গেল ব্যাপারটা? এই কথাটা কেন বললাম, কারণ দেখ সাম নাম্বার 20টা পর, তোরা সাম নাম্বার 20 পর। আচ্ছা, অঙ্কটা করেছিস, টুকে নিচ্ছিস আশা করি। যদি টুকে না নিয়ে থাকিস তাহলে ভিডিওটা পজ করে একবার টুকে নে, ব্যাক করে দেখে নে, বা আমার মনে হয় যে তোরা দেখতে দেখতে রুখতে পারিস, কোনো অসুবিধা নেই। এবার ভিডিওটা পজ কর, তোরা সাম নাম্বার 20টা দুবার ভালো করে মন দিয়ে পড়, দুবার পড়ে ফের, ঠিক আছে? চল। তো সাম নাম্বার 20 পড়লি, কি মনে হচ্ছে? মনে ট্রাই করলে পারবি?
যদি মনে হয় তাহলে তোরা ভিডিওটা এখনই এখানে পজ করে 12 থেকে 13 মিনিট সময় নিয়ে 13 মিনিট সময় নিয়ে তোর অঙ্কটা ট্রাই কর। যদি না পারিস তাহলে আবার পজটা ওপেন করে আমি এখানে অঙ্কটা করে দিচ্ছি। আর যদি মনে হয় যে না একদমই বুঝতে পারছিস না কিছু, তাহলে একবারে ডিরেক্টলি ওখানে অঙ্কটা দেখে নে। এখন অঙ্কটা কি বলেছে? অঙ্কটা বলেছে যে একটা স্কুলে 20% স্টুডেন্টস আছে তারা 100 মিটার রেসে পার্টিসিপেট করেছে, 20% স্টুডেন্টস। তার মধ্যে 15% স্টুডেন্টস এরকম আছে যারা কিনা 200 মিটার রেসে মানে পার্টিসিপেট করেছে। দেখ কাণ্ড, আগের অঙ্কটা করানোর সময় চারটা হেরেছিলাম, ভুলে গেছি। যাই হোক, তো 20% স্টুডেন্টস 100 মিটারে পার্টিসিপেট করেছে, 15% স্টুডেন্টস 200 মিটারে পার্টিসিপেট করেছে, আর 10% স্টুডেন্টস এরকম আছে যারা কিনা লং জাম্পে পার্টিসিপেট করেছে, লং জাম্পে। তো এবার এদের মধ্যে 5% স্টুডেন্টস এরকম যারা কিনা মানে ট্রু অ্যাথলেটিক, যারা সব কটা ইভেন্টে পার্টিসিপেট করেছে, কি 100 মিটার রানে, কি 200 মিটার রানে, কি লং জাম্পে, সব কটাতে পার্টিসিপেট করেছে, আর একদম ট্রু অ্যাথলেটিক। ঠিক আছে? তো দিয়ে বলছে যদি স্কুলে টোটাল নাম্বার অফ স্টুডেন্টস 780 হয়, মোট স্টুডেন্ট সংখ্যা যদি 780 হয়, তাহলে তাদেরকে খুঁজে বার করো সেই সব একদম তুমুল অলস ব্যক্তিত্বগুলো, তোদের ভাষায় ল্যাথ খাওয়া পাবলিকগুলো, যারা না তো লং জাম্পে পার্টিসিপেট করেছে, না 100 মিটারে, না 200 মিটারে, শুধুমাত্র যখন রেস চলছিল বা মাঠে খেলা চলছিল তখন পাশে বসে পাবজি খেলে গেছে। ঠিক আছে? তো সেই স্টুডেন্টসদের নাম্বার এখন কে নিজের সাথে রিলেট করতে পারলে শুনি একবার। হ্যাঁ, একটা অ্যাথলেটিক করা দরকার, ঠিক আছে, একটু প্র্যাকটিস করা দরকার, একটু শারীরিক পরিশ্রম কর বাবা। পাবজিতে চিকেন ডিনার করে কিন্তু শরীরে কোনো লাভে আসবে না। যাই হোক, বেকারি বলা, এই জ্ঞান কেউ নেবে না। যেটা বলা সেটা হচ্ছে যে আমাকে সেই স্টুডেন্টসে বার করতে বলছি যারা কোনো সাবজেক্টেই, মানে সেই আগের অঙ্কটার মতো যে কোনো সাবজেক্টেই পাস করেনি আমি বার করেছিলাম, বা কোনো সাবজেক্টেই A+ পাইনি, মনে পড়ছে ব্যাপারটা? তো এক্স্যাক্টলি সেইভাবেই এখন করে দেবো এই অঙ্কটা। তো দেখ কি বলছে, বুঝতে হবে। যাক, তো এখন সাম নাম্বার 20 কি বলছে? 100 মিটার দৌড়ে নাম দেয় 20%। ঠিক আছে? যারা এনলিস্ট করেছে নাম, এনলিস্টেড স্টুডেন্টস ইন 100 মিটার রান, 200 মিটার দৌড়ে নাম দেয় 15% in 200 meter run. Long jump पे नाम देय 10% in long jump. 3টি বিষয়ে নাম দেয় 5%, enlisted in all the 3 events 5%। এবার বার করি, শুধু 100 মিটার দৌড়ে নাম দেয় in only 100 meter run, 20 minus 5%, that is 50%। শুধু 200 মিটার দৌড়ে নাম দেয় only in 200 meter race
15 minus 5, that is 10%. শুধু লং জাম্পে নাম দেয় only in long jump 10 minus 5 সমান 5%. সি এই যে 15%, এই 15% এরা কারা? এরা 100 মিটারের নাম দিয়েছে, এনলিস্ট করেছে 100 মিটারের লিস্টেতে, ঠিক আছে? তো 200 মিটার রেসেতে বা রানেতে এনলিস্ট করেছে কারা? এই 10%. লং জাম্পে এনলিস্ট করেছে কারা? এই 5%. এরা তার মানে শুধু 100 মিটারের নাম দিয়েছে, শুধু 200 মিটারের নাম দিয়েছে, লং জাম্পে 5%, শুধু লং জাম্পে 5%. আর এই যে 5% এরা হচ্ছে সেই ট্রু অ্যাথলেটিক যাদের কথা বলছিলাম আমি, যারা সব কটা ইভেন্টেই নাম দিয়েছে। তাহলে আখেরে নাম দিয়েছে কারা কারা, মানে ইদার কোনো পার্টিকুলার একটা ইভেন্টে অর সব কটা ইভেন্টে নাম দিয়েছে কারা কারা? 15%, 10%, 5% অ্যান্ড দিস 5%, হ্যাঁ কি না? মানে কোনো না কোনো সাবজেক্টে বা কোনো না কোনো ইভেন্টে অর তিনটেতেই নাম দিয়েছে 15% প্লাস 10% প্লাস 5% প্লাস দ্যাট ট্রু অ্যাথলেট যাদের কথা বারবার করে বলছিলাম আমি, সেই 5%. তাহলে এরা তারা যারা মাঠে নেমেছে, যারা খেলতে নেমেছে। আর এই সামেশনটা করে যদি 100 থেকে মাইনাস করি, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে সেই তারা, সেই পাবজি খেলা লোকগুলো, পাবজি খেলা পাবলিকগুলো, যারা কিনা কোনো সাবজেক্টেই নামেনি, কোনো ইভেন্টেই নামেনি, পাতিয়ে একদম মাঠের ধারে বসেছিল, হাতে মোবাইল ফোনটি নিয়ে পাবজি খেলে গেছে ল্যাথ খেয়ে, কোনো অলসতা একদম চরম সীমাতে। তো এরা হচ্ছে তারা, তাদের পার্সেন্টেজ। তো আমাকে ওদের কথাই বার করতে বলেছে, ঠিক আছে? যে তারা কারা, মানে ওই সংখ্যাটা কত। তাহলে কি করবো এখন? এই চারটেকে যোগ করব, করে 100 থেকে মাইনাস করব। তো এখন সেটাই। সুতরাং কোনো না কোনো বিষয় অথবা সবকটি বিষয় নাম দেওয়া শিক্ষার্থী ছিল এখানে, শিক্ষার্থী সংখ্যা টোটাল নাম্বার অফ স্টুডেন্টস who have enlisted their names in either events or all the three events. তারা কারা? $15 plus 10 plus 5 plus 5%. $35, তাই তো? তাহলে এই 35% তারা যারা আলটিমেটলি মাঠে নেমেছে, যারা রেসে অংশগ্রহণ করেছে কোনো না কোনো সাবজেক্টে অর তিনটে সাবজেক্টে। তাহলে বাকি যে পার্সেন্টেজ পড়ে থাকছে আমার, বাকি যে 65%, তারা কারা? তারা হচ্ছে কোনো সাবজেক্টেই নাম দেয়নি, তারা মাঠেতেই নামে। তা সেটাই বার করি এবার আমি, তো সেটাই লিখছি। সুতরাং কোনো বিষয়ে নাম না দেওয়া শিক্ষার্থী, স্টুডেন্ট নিতে আছে, শিক্ষার্থী সংখ্যা, so number of students who has not enlisted their names
in any event. $100 minus that 35%, that is 65%. মোট স্টুডেন্ট কত দেওয়া ছিল? মোট শিক্ষার্থী 780 জন। তাহলে বুঝতে পারছিস মানে টোটাল স্টুডেন্ট এখন 780, তার মধ্যে 65% স্টুডেন্টস তারা যারা কোনো সাবজেক্টে কোনো সাবজেক্টেই নাম দেয়নি, কোনো ইভেন্টেই নাম দেয়নি। তাহলে দ্যাট 780 কে যদি 65 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে ইউ উইল গেট দ্য আনসার। তাহলে কি লিখবো আমি? সুতরাং কোনো বিষয়েই নাম দেয়নি 780 into 65 by 100, তাই তো? তো 5 13s are 520, তাহলে কোনো টোটাল তাহলে কোনো সাবজেক্টেই নাম দেয়নি এরকম স্টুডেন্টস কত? 507। বুঝতে পারা গেল ব্যাপারটা? এরপরে তোরা অঙ্কটা প্রথমে একটু কেনে পজ করে, আর এরপরে তোরা একটা অঙ্ক আমি সাম নাম্বার 12 যারা আমার কাছে অনলাইন ক্লাস করেছিস তারা অলরেডি আমি ওটা হোমওয়ার্কে দিয়েছিলাম, বাট আমার মনে হয় সাম নাম্বার 12 আরও ভালো করে একটু এক্সপ্লেন করলে ভালো হয়। এখন যেহেতু আমরা এখন অডিও ভিজুয়ালে আছি তাই আমি একটু ভালো করে এক্সপ্লেন করতে পারবো। তো বিকজ এই অঙ্কটা অসম্ভব ইম্পর্টেন্ট এবং রেফারেন্সেতে এই রিলেটেড অঙ্ক অসম্ভব বেশি আছে, প্রচুর অঙ্ক আছে এরকম রিলেটেড অঙ্ক রেফারেন্সেতে। তো সেই জন্যই এই অঙ্কটা আমি একটু ভালো করে এক্সপ্লেন করছি। তোরা সাম নাম্বার 12 একবার পড়ে যদি মনে হয় কর, দেন পজটা তুলে একবার আমার প্রসেসটা দেখ, আর যদি মনে হয় বুঝতে পারছিস না তাহলে একবার আমার প্রসেসটা এখানে দেখে নে, ঠিক আছে? সাম নাম্বার 12। ওয়েল, সাম নাম্বার 12টা তোরা পড়েছিস, যদি পড়ে থাকিস তাহলে তোদেরকে বোঝানোর জন্য একটা অদ্ভুত একটা গল্প বলছি আমি। গল্পটা বেশ শুনে মজাদার লাগতে পারে সেটা, এবং পুরো গল্পটা কিন্তু প্র্যাকটিক্যাল, ঠিক আছে? মাইন্ডেড। তো মনে কর তোদের কোনো একটি বন্ধু, কোনো একটি ছেলে বা কোনো একটি মেয়ে, সে রোজ 100 কেজি চাল খায়, রোজ 100 কেজি চাল খায় এবং 1 কেজি চালের দাম 1 টাকা। তাই ওর বাবা, ছেলেটি বা মেয়েটির বাবা, রোজ 100 টাকা পকেটে নেন, বাজারে যান, গিয়ে বলেন দিন আমাকে 100 কেজি চাল দিন। রোজ ওনাকে এই কাজটা করতে হয় ওনার ছেলে বা ওনার মেয়ের জন্য। 100 কেজি চাল খান, 1 কেজি চালের দাম হচ্ছে 1 টাকা, পকেটে 100 টাকা নিয়ে যান, গিয়ে বাজারে দেন এবং 100 টাকার বিনিময়ে আগেন্স্ট অফ দ্যাট 100 রুপিস উনি 100 কেজি চাল নিয়ে বাড়িতে ফিরছেন। বুঝতে পারা গেল ব্যাপারটা? তো এখন বলেছে যে চালের দাম সামহাউ 20% বেড়ে গেছে। বুঝতে পারলাম না? মনে কর এখন উনি যথারীতি আরও একদিন এরকম করে পকেটে 100 টাকা নিয়ে বাজারে গেছেন, গিয়ে বললেন এনে আমাকে দে বাবা 100 কেজি চাল দে। তখন দোকানি উনি বললেন বাবু আর তো 100 টাকার 100 কেজি চাল পাওয়া যাবে না গো, দাম তো অনেক বাইরে গেছে, তো সেই জন্য এখন 120 টাকা দিতে হবে, তবে আপনি 120 টাকা দিলে তবে আপনি 100 কেজি চাল পাবেন। তখন বলছে কি বলছিস রে? বলছে হ্যাঁ বাবু 20% দাম তো বাইরে গেছে। তো এখন ভদ্রলোক চিন্তা করে গেছেন, কারণ উনি তো পকেটে 100 টাকা নিয়ে গেছেন বাজারেতে রোজকার মতো, আর উনি এক্সট্রা টাকা নিয়েও যাননি। তাহলে এখন ওনার কাছে উপায় কি? অগত্যা উনি বলবেন দে, আর কি করা যাবে, 100 টাকায় যা চাল হয় দে, বাড়ি গিয়ে মারধর খেতে হবে আর কি ছেলের কাছে বা মেয়ের কাছে। ব্যাপারটা এরকম, মানে সেদিন উনি ওনার চালের জন্য যে খরচটা সেটাকে উনি অপরিবর্তিত রাখছেন, মানে ওটাকে উনি বাড়াতে পারছেন না, বিকজ উনি পকেটে 100 টাকা নিয়েই গিয়েছিলেন বাজারেতে। আমি বোঝাতে পারছি ব্যাপারটা? মানে চালের জন্য যে টোটাল এক্সপেন্ডিচার ওনার যে টোটাল কস্ট, যে খরচ, যে বাজেট, এটাকে উনি বাড়াতে পারছেন না, কারণ উনি পকেটে 100 টাকা নিয়েই বাজারে গিয়েছিলেন। তো এখন প্রশ্নটা হচ্ছে যে তাই যদি হয় তাহলে ভদ্রলোককে চালের জন্য ওই একই টাকার বিনিময়ে, আগে উনি 100 টাকা দিতেন, আজকে উনি 100 টাকাই দিচ্ছেন, কিন্তু আজকে যেহেতু চালের দামটা বেড়ে গেছে, চালের কেজি প্রতি দামটা বেড়ে গেছে, পার কেজি কস্টটা বেড়ে গেছে, তাই ওনার ওই 100 টাকার বিনিময়ে, মানে আগে যে টাকাটা খরচ করতেন আজকেও সেই একই টাকা খরচ করছেন, তার বিনিময়ে উনি চালের পরিমাণটার সঙ্গে কম্প্রোমাইজ করতে হবে, মানে চালের পরিমাণটা কমে যাবে, হ্যাঁ কি না? তো প্রশ্নটা হচ্ছে পার্সেন্টেজে বার করো, শতকরায় বার করো যে চালের পরিমাণটা কত কমছে। আমি বোঝাতে পারছি ব্যাপারটা? তাহলে পুরো গল্পটা খেয়াল করে দেখ। আগে 100 টাকার বিনিময়ে 100 কেজি চাল পাওয়া যেত, এখন দাম 20% বেড়ে গেছে,
তার মানে আজকে যদি উনি 120 টাকা দেন তবেই 100 কেজি চাল পাবেন। মানে উনি যদি পকেটে 120 টাকা নিয়ে যান তবে আগের মতো সেমভাবে 100 কেজি চাল নিয়ে বাড়ি ফিরতে পারবেন। বাট আনফর্চুনেটলি উনি 120 টাকা নিয়ে যাননি, ওনার পকেটে 100 টাকা ছিল, মানে উনি খরচটাকে অপরিবর্তিত রাখছেন, বাজেটটাকে উনি অপরিবর্তিত রাখছেন, আনচেঞ্জড রাখছেন, টোটাল যে কস্ট বা এক্সপেন্ডিচার। তো আজকে উনি 100 টাকাই খরচ করতে চাইছেন, বাট 120 টাকা নয়। তাহলে প্রশ্নটা হচ্ছে আজকে ওই 100 টাকা যদি খরচ উনি করেন তো তার আগেনস্টে উনি যে চালটা পাবেন ডেফিনেটলি কমই পাবেন, তো সেইটা কত পরিমাণ কম হবে বা শতকরায় বার করতে বলছে। ধরি পূর্বে 100 টাকার বিনিময়ে 100 কেজি চাল পাওয়া যেত against of previously against of 100 rupees 100 কেজি অফ রাইস উনি নিয়ে আসতে পারতেন। ঠিক আছে, বুঝতে পারা গেল? তাহলে 100 টাকার বিনিময়ে 100 কেজি চাল পাওয়া যেত, মনে কর এটা পূর্বের সময়তে। বর্তমানে কেজি প্রতি মূল্য 20% বৃদ্ধি পায়। নাও পার কেজি cost has been increased by 20%. সুতরাং বর্তমানে 120 টাকার বিনিময়ে 100 কেজি চাল পাওয়া যাবে। Now the cost of 100 kg of rice becomes 120 rupees 120। বুঝতে পারা গেল? 120 টাকা হয়ে যাচ্ছে, মানে 120 টাকা দিলে তবে উনি 100 কেজি চাল নিয়ে বাড়ি ফিরতে পারবেন। বাট উনি তো 120 টাকা দিতে পারছেন না, বিকজ ওনার হাতে পকেটে 120 টাকা সেই মুহূর্তে নেই, ওনার পকেটে 100 টাকাই আছে। মানে চালের খরচটা উনি অপরিবর্তিতই রাখতে বাধ্য হচ্ছেন, রাখতে হচ্ছে। তাহলে সেক্ষেত্রে ওনার পকেটে 100 টাকাই আছে, তাহলে উনি কি বলবেন, দে বাবা, আর কি করা যাবে, 100 টাকায় যত কেজি চাল হয় তাই দে। উনি এইভাবে বলবেন তো, মানে ওই টাকার বিনিময়ে ওই খরচেই কত কেজি চাল পাওয়া যায় এখন বার করা যাক। তাহলে চালের দাম কস্ট এদিকে পরিমাণ অ্যামাউন্ট। আজকের ডেটেতে যদি 120 টাকা দেন তবেই কিনা পাবেন 100 কেজি চাল। ওনার পকেটে আছে 100 টাকা, তবে পাবেন কত কেজি চাল? লেখাগুলো নিজে লিখিস একটু, ঠিক আছে? তোরা জানিস যে চালের দাম এবং চালের পরিমাণ সরল সম্পর্কে থাকে, তাই চালের দাম কমলে চালের পরিমাণও তুলনামূলকভাবে কমবে। সুতরাং ভগ্নাংশটি 1-এর কম বা 100/120 হবে। তোরা জানিস কিন্তু লেখাগুলো, তাই তো? মানে দ্যাট কস্ট অ্যান্ড দ্যাট অ্যামাউন্ট আর ইন ডিরেক্ট রিলেশন। সো যখন এটা কমছে, উইথ দ্য ডিক্রিজ অফ দ্য কস্ট, that amount will be cost as well, so that fraction will be less than 1, that is 100/120। এটা লিখে নিস তোরা। সুতরাং চালের পরিমাণ, তাহলে কি পরিমাণ আজকে বাড়ি নিয়ে বাড়ি ফিরতে পারছে? 100 × 100/120, ঠিক আছে? তাহলে এটা
5 2 6 2 3 2 50, সো 250/3 এটা এখন নিয়ে আসছেন উনি বাড়িতে 250/3 কেজি, যেটা কিন্তু 100 থেকে কম। তুই ভাগ করে দেখ, এটা 100 থেকে কম হবে। সুতরাং পরিমাণ কমে আগে আনতাম 100 কেজি চাল, দেখতে পাচ্ছিস, এখন নিয়ে আসছি এত কেজি চাল, তাহলে কমছে তো। তুই ভাবছিস যে কি করে বুঝলেন কমছে, তো এটাকে ভাগ করে দেখ, এটা মানে 80 সামথিং রিলেটেড কিছু হচ্ছে, মানে 100 থেকে কমই হচ্ছে, তাহলে বুঝতেই পারলাম কমেছে। এত বাই 3, দ্যাট ইজ 50/3, দ্যাট ইজ 16 হলো 2/3, তাহলে 16 পূর্ণ 2/3, 16 হলো 2/3। এবার দেখ, যেহেতু পরিমাণটা 100 ছিল, 100 ছিল, তাহলে আউট অফ 100 কমছে 16 হলো 2/3, তাই আউট অফ 100, দেখ যেহেতু পরিমাণটা 100 ছিল, তাই আউট অফ 100 কমছে 16 হলো 2/3, তাই আউট অফ 100 যেটা, মনে কর 100 জনের মধ্যে 5 জন, তাহলে আমি এটাকে 5% বলতে পারি তো। 100 জনের মধ্যে 10 জন, আমি 10% বলতে পারি তো। তাহলে 100 জনের মধ্যে 16 পূর্ণ 2/3 জন, বা 16 পূর্ণ 2/3 বা 50/3, তাহলে ওটাকে কি 16 হলো 2/3% বলতে পারি না, শতকরা বলতে পারি তো। তাহলে সেই কারণে যেহেতু এটা 100-এর মধ্যে আউট অফ 100 হয়েছিল, তাই এখানে এটাকে আমি পার্সেন্টেজ এই সাইন দিয়ে দিতে পারি এখান থেকে, ঠিক আছে। তাহলে এটাই হলো 16 হলো 2/3%। সুতরাং চালের পরিমাণ কমাতে হবে যদি খরচ অপরিবর্তিত রাখতে হয়, মানে টোটাল এক্সপেন্ডিচার যদি সেম রাখতে হয়, তাহলে চালের পরিমাণটাকে কম্প্রোমাইজ করতে হবে। চালের পরিমাণটা কত কমাবো? 16 হলো 2/3% কমাবো। বুঝতে পারা গেল ব্যাপারটা? এই অঙ্কটা বিভৎস একটা ইম্পর্টেন্ট অঙ্ক। এরকম রেফারেন্স থেকে প্রচুর অঙ্ক আছে, প্রচুর ধরন আছে এরকম ধরনের অঙ্ক, এবং সেগুলো ভালো করে করতে হবে। আজকে যে 3টে অঙ্ক এখানে আমি দেখালাম তোমাদের, সেই 3টে অঙ্ক কিন্তু খুবই ইম্পর্টেন্ট। অনেক টিচারের খুব পছন্দের অঙ্ক এই 3টে অঙ্ক, এবং বিভিন্ন রকম পরীক্ষায় বারবার ঘুরে ফিরে এই 3টে অঙ্ক আসতে থাকে। শুধুমাত্র তোমাদের এই ক্লাসে নয়, ইন ফিউচার তোমরা যখন কোনো জব রিলেটেড এক্সাম দেবে, কম্পিটিটিভ এক্সাম দেবে, তখনও এই 3টে অঙ্ক ঘুরে ফিরে আসে। সুতরাং আশা করি বুঝতে পেরেছো আমার 3টে অঙ্ক, কোনো রকম প্রবলেম হয়নি। তো ভালো করে প্র্যাকটিস করো, ভালো থাকো, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। চলো, টাটা।